স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আছেন জামালপুর 3-এর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। যে বিষয়টি আলোচনা শুরু করতে চাই, ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের মনোভাব ব্যক্ত করেছেন ভারতে পলাতক শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলছেন। তার এই বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকে অনেকভাবে বলছেন, নানাভাবে ট্রল হচ্ছে। একটি ট্রল হচ্ছে এরকম যে আষাঢ় মাস চলছে তো আষাঢ়ের গল্প শুনতে বেশ মজাই লাগে, আবার তার পক্ষে যারা আছে তারা নানা হুঙ্কার দিচ্ছেন। আপনার কাছে জানতে চাই আসলে বাস্তবতাটা কী? না, এটা ধরেন আপনাকে এবং আমার সহ আলোচক এবং যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ। এইটা নিয়ে তো আসলে খুব হওয়ার কিছু নেই। উনি যদি আসতে মনস্থ করে তাহলে তো খুবই ভালো হয়, কারণ বাংলাদেশের মানুষ এইটা তো চায় যে আসলে এইখানেই বিচার হবে। ওনারা যারা রাজনীতি করছেন, যারা এতদিন দেশ চালাইছেন, তাদের আসলে তারা কি করছেন, তাদের আসলে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে, তাদের তো এগুলো মোকাবেলা করার সাহস থাকাই উচিত। ওইটা যে ধরেন ভারতে গিয়ে বসে থাকা, সেটা তো তার জন্য হয়তো নিরাপদ একটা জীবন আপাতত হচ্ছে, কিন্তু আসলে যে রাজনৈতিক নেতা হিসাবে কিংবা একটা দলের প্রধান হিসাবে এত কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য কোনো অবস্থান হতে পারে না। বাংলাদেশে একটা ধরেন আমরা তাদেরকে স্বৈরতান্ত্রিক বলছি, কিংবা এবার তারা ব্যাপক আকারে 71-এর পরে ব্যাপক আকারে খুন খারাপি করছে। যদি উনি এটা রাজনৈতিকভাবেই করে থাকে, যদি ধরে নিই যে এটা রাজনৈতিকভাবে করে থাকে, এক হতে পারে যে আমি ব্যক্তিগত একটা জিজ্ঞাসার জায়গা থেকে করলাম, এটা তো একরকম। আর যদি আমি মনে করি যে আমি যে রাজনীতিটা করি, আমি যে দলটা করি, সে দলের স্বার্থে এবং সে দল যেভাবে আসলে আমাকে পরিচালিত হইতে বাধ্য করছে কিংবা করছে, সেইভাবে আমি আমার প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিচ্ছি, তাহলে তো এটা আসলে মানুষকে দিতে হবে, বিচারকে দিতে হবে আসলে, এবং তার ভেতর দিয়েই তাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে। বলছিলেন সাহসের কথা, আপনার কি মনে হয়? আপনার তো মানে রাজনীতিকে দেখেছেন আপনি, মানে সেই সাহসটা দিন শেষে কি সাহস নিয়ে তিনি ফিরবেন, নাকি আসলে এগুলো যে অনেকে বলতে চান এক ধরনের নেতাকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা, মানে প্রাসঙ্গিক থাকার চেষ্টা? এটা হচ্ছে ধরেন এক একটা পর্ব থাকে তো মানুষের জীবনে। এইটা সত্যি যে শেখ হাসিনার সাহস নিয়ে খুব প্রশ্ন তোলার জায়গা কম, যদিও বিভিন্ন সময় উনি এরকম চাপের মুখে দেশ ছাড়ছেন, যেটা ধরেন যদি সমসাময়িক খালেদা জিয়ার সাথে তুলনা করা হয় তাহলে দেখা যাবে যে খালেদা জিয়া এরকম চাপের মুখে কখনোই দেশ ছেড়ে যান নাই। হাসিনা দেশ ছেড়ে গেছে, আবার একই রকমভাবে তাকে তার আসারও আসলে ইতিহাস আছে। এই দুইটা পরিবারেরই রাজনৈতিক ট্র্যাজেডির ইতিহাস আছে। তারা বিভিন্ন রকমের আসলে দুর্যোগের ভিতর দিয়ে গেছেন। নিশ্চয়ই হাসিনার পরিবার অনেক ভয়াবহ দুর্যোগের ভেতর দিয়ে গেছেন। কিন্তু এটা সত্য যে প্রথম যখন তিনি দেশে আসেন, কিংবা ধরেন এর পরেও যখন আসলে পালায়া যান, আবার ধরেন আসে 1/11-এর পরে, সেইগুলি মিলে এতে ব্যক্তিগত সাহসের জায়গাটা খুব কম এবং ওটা ওনার নাই এরকম মনে করা কঠিন। কিন্তু বয়স হয় এবং বিপর্যয়েরও মাত্রা থাকে। এইবার যে বিপর্যয়টা, যেমন শেখ মুজিবের কিলিংয়ের পরে বাংলাদেশের যে পরিস্থিতিটা হয়েছিল, সেই পরিস্থিতির মধ্যে উনি ছিলেন আসলে ভিকটিম, এবং ভিকটিমদের পক্ষে সব কিছুর পরেও একটা বড় রকমের সমর্থন, সহযোগিতা, মনোভাব থাকে। কিন্তু এইবার হচ্ছে উনি আসলে এখানকার প্রচুর মানুষকে, যাদেরকে খুন করছেন তাদের পরিবারগুলি রয়েছে, যাদেরকে আহত করছেন হাজারে হাজারে মানুষ, তারা আছেন। এবং এই দলটার এবারের তখনকার সময় দেখেন আপনি, শেখ মুজিবুর রহমানের এত বড় কিলিংয়ের পরে আওয়ামী লীগেই সন্ধ্যার সময় গভর্নমেন্ট ফর্ম করলো। আর এইবার উনি গেলেন, ওনার পরিবারের সবাই গেলেন, মসজিদের ইমাম গেলেন, মানে কেউ থাকলো না। তাহলে পার্থক্য আছে, একটা বড় রকমের পার্থক্য আছে। সেই জন্যে এইবারের সাহস করা আমার কাছে মনে হয় যে কঠিন। আবার আপনার কাছে আসবো। মুস্তাফিজুর রহমান বাবুল, বলছিলাম যে মানবতা বিরোধী, মানে 24-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা, তিনি বলছেন যে দেশে ফেরার কথা বলছেন। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলছিলেন যে সাহস এবং বাস্তবতার কথা। আপনি কি বাস্তবতা দেখেন? আমরা তো ওনাকে ফেরত চাই, দেশবাসী ওনাকে ফেরত চান, এবং প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব হবে ওনাকে ফেরত পাঠানো। ওনাকে বিচারের মুখোমুখি আমরা করতে চাই। ইতিমধ্যে বিচারিক
প্রক্রিয়া অনুসরণ করে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধ সংগঠিত করবার অভিযোগে, এবং আমরা চাই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক। সাহস থাকে শেখ হাসিনা ফেরত আসুক, এসে আইনি প্রক্রিয়ায় নিজেকে সম্পৃক্ত করুক যদি সাহস থাকে। কিন্তু এটা আমাদের সবারই জানা আছে, সেই সাহস শেখ হাসিনার কখনই ছিল না, এবং সেই সাহস শেখ হাসিনার সামনে দেখাবেন সেটাও আমি মনে করি না। উনি পালিয়ে যাওয়ার 24-এর রক্তক্ষয়ী অভ্যুত্থানের পটভূমিতে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, দেশ ছাড়তে উনি বাধ্য হয়েছেন। প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে উনি নিরাপদ আশ্রয়ে আছেন। এর আগেও ওনার পালিয়ে যাওয়ার ইতিহাস আছে আর কি। 2007-এ 111-এর পরে তৎকালীন সরকার 111-এর সরকার -2 ফর্মুলা বাস্তবায়ন করবার এজেন্ডা নিয়ে আপনার মাঠে নেমেছিল, এবং সেই এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসাবে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, অথবা শেখ হাসিনা সেই এজেন্ডার কাছে আত্মসমর্পণ করেছিলেন। অন্যদিকে বিএনপি নেত্রী, আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু বাংলাদেশ ছেড়ে যান নাই, আপোষ করেন নাই। এবং সর্বশেষ আপনার এটা খুবই ইন্টারেস্টিং আর কি, আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যখন একটা মিথ্যা বানোয়াট মামলা আপনার দায়ের করা হলো, এবং আমার ধারণা উনি কম বেশি জানতেন যে এই মিথ্যা বানোয়াট মামলায় তার সাজাও হতে পারে, এবং জেনে শুনেই কিন্তু উনি বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন, এবং এই মামলার চূড়ান্ত আপনার বিচার আপনার পর্বে উনি বিদেশ থেকে বাংলাদেশে ফিরে এসছেন, এবং বিচারকে উনি আপনার মোকাবেলা করেছেন। আইনি প্রক্রিয়ার ভেতরে উনি ছিলেন, উনি আদালতে উপস্থিত হয়েছেন, বিচারের রায় উনি অন্যায় রায়, একটা মানে জোর জবরদস্তিমূলক রায় উনি মেনে নিয়েছেন, এবং পায়ে হেঁটে উনি আপনার আলাউদ্দিন রোডের কারাগারে উনি প্রবেশ করেছেন। আমি যে প্রশ্নটা অ্যাডভোকেট হাসনাতকে রেখেছিলাম আপনাকেও রাখতে চাই। এই যে তিনি যখন বলেন, এর আগেও কয়েকবার তিনি গণমাধ্যমে বলেছেন যে ফিরছেন, এবার তো দিন তারিখে দিলেন, এগুলো কি শুধুই আসলে নেতাকর্মীদের একরকম চাঙ্গা রাখা বা নিজেকে এক ধরনের প্রাসঙ্গিক রাখার চেষ্টা কিনা? 2024-এর 5ই আগস্ট উনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু এক এক সময় উনি কিন্তু আপনার এক এক কর্মসূচি উনি কিন্তু দিয়ে যাচ্ছেন আর কি। তো এই সকল কর্মসূচি দেওয়ার পিছনে যে বিষয়টা কাজ করে সেটি হলো দলের নেতা কর্মীদের, সমর্থকদেরকে একটু চাঙ্গা করা যায় কিনা, চাঙ্গা রাখা যায় কিনা, এবং আপনি ঠিকই বলেছেন যে নিজেকে একটু প্রাসঙ্গিক রাখা যায় কিনা। কিন্তু আসলে বিগত 2008-এর পরে এই টানা 15-16 বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে, বিচার ব্যবস্থা ধ্বংস করে, প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস করে, একটা খুনের রাজত্ব, গুমের রাজত্ব, দুর্নীতি, লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এবং সে কারণেই তো 2024-এর জুলাই আগস্টে এই রক্তক্ষয়ী অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এবং যে রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভেতর দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে যেতে
আপনার ছেড়ে যেতে হয়েছে, সে কারণেই এই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসবার বা বাংলাদেশে উনি ফিরে আসবেন এটা মনে করবার ধরে নেবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমরা আপনার কাছে আসবো অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। এই যে ঢাকা দিল্লি সম্পর্কে তো একটা বিশাল টানাপোড়েন, এক পর্যায়ে তো একেবারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তলানিতে গিয়ে ঠেকেছিল, এখন এক ধরনের বরফ গলার নানা দুই পক্ষ থেকে ইঙ্গিত দিচ্ছে। আপনি কি মনে করেন কি না যে শেখ হাসিনা যদি ফিরে আসেন তাহলে ঢাকা দিল্লি সম্পর্ক আসলে পুরোপুরি স্বাভাবিক হবে? এর আগে আসলে এই সম্পর্ক স্বাভাবিক হবে না? এখানে দিল্লিরও একটা ভূমিকা রাখার, যেহেতু বাংলাদেশ চাচ্ছে তাকে ফেরত দেওয়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী। না, এটা তো স্বাভাবিক, এটা একটা অগ্রগতি হবে, কিন্তু একদম স্বাভাবিক হবে কিনা পরিস্থিতি এটা আমি জানি না। এবং এইগুলি সবই হচ্ছে আমরা যদি দিয়ে আলাপ করতেছি আর কি, যেটা প্রবলেম যে শেখ হাসিনা আসবে কিনা, দিল্লি তাকে পাঠাইতে রাজি হবে কিনা, তাহলে আমাদের সম্পর্ক কিরকম হবে, সব হচ্ছে যদি দিয়ে। তো এইগুলি হচ্ছে এই একটা যদি দিয়ে আপনি এখন ভাবতেছেন আর অনেকগুলো যদি আসলে তখন উপস্থিত হতে পারে। কিন্তু যদি আমরা ধরি এইভাবে যে আপনি এরকম ভাবতেছেন, সেটা যদি হয় বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, সরকারের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি ভারত তার আসলে এই ধরনের অবস্থান নেয়, সেটা নিশ্চয়ই আপনার ধরেন আপনার বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি এক ধরনের কি বলা যায় যে সম্পর্কের মধ্যে যে সন্দেহ কিংবা যে মানে ভারত বাংলাদেশ একটা সম্পর্কের মধ্যে যে একটা বিরোধিতাপূর্ণ কিংবা বিদ্বেষপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, আস্থার যে ঘাটতি, সে জায়গাটা আস্থার ঘাটতি তৈরি হয়েছে, সেগুলি অনেকটা কমে আসবে। মনে করবে যে আসলে সত্যি সত্যিই বন্ধুত্ব সুলভ একটা আচরণের সূত্রপাত হইতে যাইতেছে। কিন্তু এটা তো সবই হচ্ছে আপনার যদি দিয়ে বলতেছেন। সেটা আমার কাছে ওই মুস্তাফিজুর যেরকম বলতেছিল, যেরকম বলতেছিল যে আসলে তার আশা যেরকম ধরেন এরকম একটা প্রায় অবিশ্বাস্য প্রকল্প, এইটাও মানে এখন যারা আসলে দিল্লির ক্ষমতায় আছে আর কি, তাদের যে রাজনৈতিক স্বার্থ কিংবা তাদের যে আসলে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে তাদের যে কূটনৈতিক অবস্থান, এগুলি থেকে এটা মনে করা প্রায় কঠিন যে আসলে তারা এটাকে শেখ হাসিনাকে বাধ্য করবে, এটা আশা করা খুব কঠিন। জি, আরেকটা প্রশ্ন এভাবে রাখতে চাই, আমরা যখন আজকে আলাপ করছি তখন জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির একেবারে তার প্রান্তে এরই মধ্যে নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রশ্নটা এভাবে রাখতে চাই, মাত্র 2 বছর আগে যেই অনেক রক্তের বিনিময়ে তো এই অভ্যুত্থান, শেখ হাসিনা পালিয়ে গেলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, 2 বছরের মধ্যে তিনি আবার আলোচনায়, তাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে, যে মানে এরকম একটা আলোচনা ছিল না, আর তাদের তো প্রাসঙ্গিকই থাকার কথা না। এই জায়গায় কি জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলার ঐক্যের ঘাটতি বা এইদিকে কোনো দুর্বলতা দেখেন কিনা, যার কারণে একজন পালিয়ে গেলেন, তার হাতে এত রক্তের দাগ, তারপরও তাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে, তিনি আলোচনা করা লাগতে পারে, সেটা তো এমনিই থাকতেই পারে। কিন্তু যেটা হচ্ছে আপনি যেটা বলার চেষ্টা করছেন বলে আমার ধারণা, যে আসলে তাকে নিয়ে তুলনা হচ্ছে এখন, যে তার আসলে রাজত্বকাল, এখনকার রাজত্বকাল এরকম রাজত্ব মনে করে তো মানুষ। এইটা নিশ্চয়ই আপনি যেটা বলছেন যে এইখানে অবশ্যই আমরা যারা অভ্যুত্থানের পক্ষে ছিলাম, তার মধ্যে আসলে যারা এই অভ্যুত্থানের প্রধান আসলে স্টেক হোল্ডার হয়েছে কিংবা যারা আসলে এখন রাষ্ট্র পরিচালনায় আছে, তাদের দিক থেকে যেই ধরনের ব্যর্থতা তৈরি হবে, যত বেশি তারা আসলে এগুলির ক্ষেত্রে জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কিংবা প্রত্যাশা পূরণে তারা যত ব্যর্থ হবে, সেটা শেখ হাসিনা যত বড় খুনি হোক, সে রাজত্বকাল যত মানে খারাপই হোক, যত ভয়াবহই হোক, মানুষ যেহেতু এটা পেছনের এবং বর্তমান একটা পরিস্থিতির মধ্যে যখন থাকে, তখন আসলে স্বাভাবিক মনস্তত্ত্ব হচ্ছে যে অতীতকালটাকে এর চাইতে আসলে সুখকর মনে হয়, তুলনা করে। এবং এইটা হচ্ছে আসলে এখন যারা ক্ষমতায় আছে, যারা বিরোধী দলে আছে, যারা আসলে এই অভ্যুত্থানের মূল শক্তি হিসেবে নিজেদেরকে আসলে মূল নেতৃত্ব হিসেবে যারা নিজেদেরকে দাবি করে, তারা বা মানুষও যাদেরকে আসলে ওইভাবে চিনে, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যারা ক্ষমতাসীন এবং যারা বিরোধী, সবার মধ্যেই তো এখানে তো ধরেন এখন তো আওয়ামী লীগ নাই, যারা অভ্যুত্থানের পক্ষে ছিল, এই পক্ষের শক্তিগুলি কেউ সরকারের প্রধান অংশ হয়েছে, কেউ বিরোধী অংশ হয়েছে, কিংবা কেউ বিরোধীদের সাথে একটা অংশ হয়েছে, এরা মিলাই তাদের মধ্যে ধরেন, এবং তারা আলাপও যখন করে তখন এটা দেখবেন যে প্রত্যেকেই তার নিজের শ্রেষ্ঠত্বই দাবি করে। তো সেইটা একটা যদি আপনি অভ্যুত্থানের শ্রেষ্ঠত্ব দাবি করেন, তাইলে অভ্যুত্থানের আগের শক্তির চাইতে আপনি অনেক বেশি জনবান্ধব, অনেক বেশি জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আপনি সচেষ্ট এবং মানুষ আপনাকে বিশ্বাস করে, সেইটা না হলে এই রকমের প্রাসঙ্গিকতা আমরা চাই বা না চাই এটা ফেরত আসবে।
এবং 71-এর পরে 72, 73, 75 পর্যন্ত তখন আসলে স্বাধীনতার নেতৃত্ব দিছে বলে যারা দাবি করছে তাদের ব্যর্থতার কারণে আজকে পর্যন্ত যে বাংলাদেশে জামাত ইসলামী প্রাসঙ্গিক, এটা একটা বড় কারণ যে যারা আসলে মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছিল, বিজয়ের আকাঙ্ক্ষার সাথে আসলে সেরকম রাষ্ট্র তারা তখন গড়ে তুলতে পারবে। আপনার কাছে এই 4 মাস বা 4 মাসের প্লাস সময়ে কি মনে হচ্ছে যে আমি তো এটা 4 মাস দেখি না, আমি এটাকে পুরো 18 মাস প্লাস এইভাবে দেখি। হ্যাঁ, 4 মাস হচ্ছে একটা নির্বাচিত সরকার আসছে, তার আগে পর্যন্ত যে সরকার ছিল, অন্তর্বর্তী সরকার ছিল, এই অন্তর্বর্তী সরকারও এরকম এই 2-3টা শক্তি, আমরা তো ছিলাম এগুলোর ভিতরে, আমরা তো দেখছি যে আসলে অন্তর্বর্তী সরকার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যে কোনো বিষয়ে আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদের থেকে আলাদা করে বিএনপি, জামাত, এনসিপি তাদের আসলে কনসেন্ট নিয়েই তারা আসলে যে কোনো পদক্ষেপ নিচ্ছে। সো এটা একটা ধারাবাহিকতা, মানে এবং এই ধারাবাহিকতার মধ্যে 4 মাস হচ্ছে অ্যাবসলিউটলি বিএনপির হাতে আছে। কিন্তু আপনি দেখেন যে অ্যাবসলিউটলি বিএনপির হাতে আছে এবং এই সময়ের মধ্যে বিএনপির কিছু অর্জন নাই এরকম আমি বলবো না, কিন্তু বিএনপি সবচাইতে ভয়াবহ যে জায়গাগুলি সেইগুলির মাত্রা আওয়ামী লীগের চাইতে বাড়ছে। ধরেন চাঁদাবাজি যদি বলেন, এমন ম্যাসিভ আকারে চাঁদাবাজি গ্রাম পর্যায়ে পর্যন্ত, মাদকের বিস্তার যদি বলেন এবং মাদক ব্যবসার মধ্যে আসলে তাদের পৃষ্ঠপোষকতা যদি বলেন, তাহলে এটা যে কোনো সময়ের চাইতে, অতীতের যে কোনো সময়ের চাইতে বাড়ছে। এবং আপনার যদি ধরেন এই যে বালুমহল অমুক তমুক নিয়ে যে নিজেদের মধ্যে যে পরিমাণ মারামারির হিসাব আসে, সেটাও যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝবেন যে এই সাধারণ মানুষের জীবনে যেগুলি আসলে আমরা রাজনীতিতে সংস্কারের আলাপ, সংবিধানের আলাপ এগুলি যতই করি, মানুষের দৈনন্দিন জীবনে মানুষ যেগুলি দ্বারা একদম ওতপ্রোতভাবে দৈনন্দিন জীবনে যেগুলি আসলে প্রভাব বিস্তার করে, সেই জায়গাগুলিতে দেখবেন যে মানুষ এই জন্যই মূল্যায়ন করা শুরু করছে যে এটা আগের আমলের চাইতে বাড়ছে। এবং এটা যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারে, আপনি তো আগের প্রশ্ন যেটা করছিলেন সেটা আমি ওইভাবে আমরা ফেরাইতে পারবো না। জি, মুস্তাফিজুর রহমান বাবু, যে শেষ জায়গাটুকু যে আমি বলছিলাম যে অভ্যুত্থানের পক্ষের শক্তি আপনাদের এই জায়গাটা যদি যে না, উনি ঠিকই বলেছেন। আপনার এই অভ্যুত্থানের ভেতর দিয়ে তো মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে। এখন অভ্যুত্থানের পক্ষের শক্তি দেশ পরিচালনা করছে, সরকার পরিচালনা করছে। এখন যারা দেশ পরিচালনা করছে, সরকার পরিচালনা করছে, তারা যদি মানুষের অভ্যুত্থানের ভেতর দিয়ে গড়ে ওঠা প্রত্যাশা পূরণে যদি ব্যর্থতার পরিচয় দেন, মানুষ হতাশ হবে। এবং মানুষের এই হতাশাকে পুঁজি করে অভ্যুত্থানের ভেতর দিয়ে পরাজিত শক্তি তাদের একটা উত্থান ঘটবার একটা সম্ভাবনা তৈরি হবে আর কি। তো 1971-এ মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, 30 লক্ষ শহীদের আত্মদানের মধ্য দিয়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা। তো এই স্বাধীন বাংলাদেশে 71-এর পরাজিত শক্তির তো রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসবার তো কোনো আপনার কথা ছিল না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এটা কেবল আজকে না, মানে স্বাধীনতা উত্তর কয়েক বছরের মধ্যেই 71-এর সেই পরাজিত শক্তি কিন্তু আপনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার সুযোগ পেয়েছে, আমরা সুযোগ করে দিয়েছি, সেই বাস্তবতা তৈরি হয়েছে। আবার বর্তমান সময়ে যদি আমরা জনগণের যে প্রত্যাশা, একটি গণতান্ত্রিক সমাজের প্রত্যাশা, একটি মানবিক সমাজের প্রত্যাশা, একটি ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজের প্রত্যাশা, সেই প্রত্যাশা যদি পূরণে যদি আমরা ব্যর্থ হই, আমরা যদি আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে না পারি, মাদকের বিস্তার যদি আমরা রোধ করতে না পারি, চাঁদাবাজি, আপনার দুর্নীতি, অরাজকতার কবল থেকে যদি আপনার দেশকে, জনগণকে যদি আমরা পরিত্রাণ দিতে না পারি, তাহলে সেই সুযোগটা নিয়েই তো আপনার সেই পরাজিত শক্তি আপনার তারা জায়গা করে নেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে আপনার এটাই নিয়ম। তো ফলে আজকে আপনার জুলাই আগস্টের এই যে অভ্যুত্থানের পক্ষের যে শক্তি, এরা কারা? আমরা আপনার 15-16 বছর ধরে গণতন্ত্রের দাবিতে আমরা একসাথে আমরা যার যার জায়গায় থেকে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের সবারই আপনার অপরিসীম আপনার ত্যাগ তিতিক্ষা আমাদের আছে। অসংখ্য আপনার শহীদের আত্মদানের মধ্য দিয়ে এই জুলাই আগস্টের অভ্যুত্থানে আমরা বিজয়ী হয়েছি।
তাহলে এই অভ্যুত্থানে বিজয়ী যে শক্তি, এই শক্তির দায়িত্ব কিন্তু অপরিসীম। এটা কখনই আপনার ভুলে যাওয়ার কোনো সুযোগ সেই নেই। জায়গায় তো বলা হচ্ছে এই শক্তিগুলোর দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা। সংসদের ভেতরে আমরা যারা আছি, সংসদের বাইরে আমরা যারা আছি, আমাদের ভেতরে একটা চমৎকার সমন্বয় জরুরি। ভেতরে যারা আছি, ভেতরেও সমন্বয় থাকতে হবে ভেতরকার শক্তির মধ্যে। আর বাইরে যারা আছে, যারা সংসদের ভেতরে যাওয়ার সুযোগ পান নাই, তাদের সাথেও সংসদের ভেতরে ভেতরের আপনার যে রাজনৈতিক শক্তি আছে, তাদের মধ্যে একটা চমৎকার বোঝাপড়া, সমঝোতা এটা আপনার থাকতে হবে। ফেসিবাদকে মোকাবেলা করার প্রশ্নে, ফেসিবাদকে আপনার ফিরে আসবার সুযোগ আপনার রুদ্ধ করার প্রশ্নে, এবং আপনার জুলাই আগস্টের ভেতর দিয়ে, আমাদের মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে, আমাদের 90-এর ভেতর দিয়ে, আমাদের জুলাই আগস্টের ভেতর দিয়ে মানুষের মধ্যে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে জন প্রত্যাশা তৈরি হয়েছে, এই জায়গাটাই বলা হচ্ছে। অ্যাডভোকেট হাসনাত কাইম কিছুটা বলছিলেন যে একটি কথা মানে ঠিক, আমরা 2 বছরই দেখেছে যে এই আওয়ামী লীগ বলি বা এই অপশক্তির বিরুদ্ধে আপনার সব সময় এক, এইখানে কোনো বিভেদ নেই। কিন্তু অ্যাডভোকেট হাসনাত কাইম যেটা বলছে, এবং যেটা বলা হয় যে মানুষের কিছু জন আকাঙ্ক্ষা, জনসম্পৃক্ত কিছু ইস্যু আছে, ধরেন এই যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই যে আগের যেই দমন পীড়ন নিপীড়ন, এই জায়গা থেকে এই জায়গাগুলোতে যদি পরিবর্তন না আসে, তাহলে তো মানুষ আবার সে আগের তুলনা করবেই না। এখন হলো যে আপনার 12 ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচিত সরকারের বয়স হচ্ছে কেবলমাত্র 5 মাস। আচ্ছা, তো মানুষের প্রত্যাশা কিন্তু আপনার বিপুল, এবং মানুষ আপনার খুব বেশি সময় দিতেও মানুষ চায় না। মানুষ খুব দ্রুত তার প্রত্যাশা পূরণ চায় আর কি। তো সেটাও আপনার যারা দেশ পরিচালনা করছেন, যারা সরকার পরিচালনা করছেন, আমাদেরকে সেটাকে বিবেচনায় নিতে হবে যে মানুষের বিপুল প্রত্যাশা আছে। বিপুল প্রত্যাশা নিয়ে মানুষ আপনার আমাদের অভ্যুত্থানকে জয়ী করেছে, বিপুল প্রত্যাশা নিয়ে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিপুল প্রত্যাশা নিয়ে মানুষ আপনার বিএনপির পক্ষে আপনার গণরায় দিয়েছে। মানুষের সেই গণরায় নিয়ে বিএনপি আপনার সংসদে আপনার সংসদের মাধ্যমে আপনার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবার সুযোগ পেয়েছে, দেশ পরিচালনা করবার সুযোগ পেয়েছে। এখন বিএনপির দায়িত্ব হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে খুব দ্রুত মানুষের আপনার এই প্রত্যাশাগুলোকে আপনার পূরণ করার জন্য একটা কার্যকর ভূমিকা পালন করা। এবং এই 4-5 মাসে কিন্তু আপনার এই বর্তমান সরকার, বিশেষ করে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার কিন্তু জনপ্রত্যাশা পূরণ করবার জন্য, জনজীবনের সংকট মোচন করবার জন্য অনেক কর্মসূচি কিন্তু আপনার বাস্তবায়ন করে চলছে। আন্তরিকতার কোনো ঘাটতি নাই। এবং আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমানের ওনার আচার আচরণ, চলা ফেরা, কথাবার্তা, কর্মকাণ্ড তো মানুষকে তো আশ্বস্ত করে, মানুষ তো আশ্বস্ত হয়। এবং একই সাথে আপনার নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেটা মহিলাদের জন্য হোক, কৃষকদের জন্য হোক, খেলোয়াড়দের জন্য হোক, ইমামদের জন্য হোক, পুরোহিতদের জন্য হোক, জনস্বার্থের জন্য হোক, আপনার সকল প্রতিশ্রুতি কিন্তু আপনার ধাপে ধাপে কিন্তু বিএনপি আপনার বাস্তবায়িত করে চলেছে। কিন্তু এই মুহূর্তের জরুরি ইস্যু হচ্ছে মদককে আপনার নির্মূল করতে হবে। এই মুহূর্তের জরুরি ইস্যু হচ্ছে জুয়াকে আপনার লাগাম টানতে হবে। এই মুহূর্তের জরুরি ইস্যু হচ্ছে চাঁদাবাজি, আইন শৃঙ্খলা পরিস্থিতি। যদি কোথাও এই পরিস্থিতির সম্মুখীন আমরা হই, সেই পরিস্থিতিকে একদম নির্মমভাবে, কঠোরভাবে দমন করার মধ্য দিয়ে বিএনপিকে এক্সাম্পল সেট করতে হবে আর কি। অ্যাডভোকেট হাসনাত কাইম, বলছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি, এই 2 বছরের দাঁড়িয়ে প্রত্যাশা প্রাপ্তির হিসেবটা আপনি কিভাবে মিলাবেন? না, প্রত্যাশা তো ছিল অনেক বেশি। স্বাভাবিকভাবেই প্রত্যাশা এত প্রতিনিয়ত বাড়ে। আপনার ধরেন একটা সময় পর্যন্ত মানুষ হয়তো মনে করছে যে হাসিনা গেলেই চলে, কিন্তু আসলে যখন এই হাসিনা কেন হাসিনা হয়, হাসিনা তন্ত্র যেটা ফেসিবাদী বলেন, আমরা মাফিয়া তন্ত্র বলি, এই জিনিসগুলি আসলে নির্মূল হবে এরকম একটা প্রত্যাশা যুক্ত হয়েছে। সিস্টেমটারই বদল হবে, সিস্টেমটার একটা বদল হবে এরকম একটা আকাঙ্ক্ষা যুক্ত হয়েছে। এবং মানুষ এইবার ধরেন যেরকম হাসিনা বিরোধী লড়াইয়ে এইবারই প্রথম দেখবেন যে আসলে আমরা খুব অ্যালার্ট ছিলাম, অ্যালার্মিং ছিল যে একটা জিনিস, যে সাধারণভাবে আমরা এই যে এরা এরশাদ বিরোধী লড়াই যখন করছি, আমরা যখন করছি, তখন একটা জিনিস ছিল, অনেকগুলো ধরেন অনেক শ্রেণী পেশা, শিল্পী সাহিত্যিকদের অনেক দাবি দেওয়া ছিল। একটা পর্যায়ে গিয়ে আমরা দেখতাম যে একটা সময় গিয়ে এরকম একটা দাবি উঠে যে এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, এজিব যে এরশাদ গেলেই হচ্ছে এগুলি সব হয়ে যাচ্ছে। তো এইবার দেখবেন যে এইবার এই এক দফা বলে কোনো কিছু হাসিনার সময় উঠে নাই। এইবার বিএনপির যে আমাদের জায়গা থেকে ধরেন আমরা
এই সরকার এবং শাসন পদ্ধতি বদলের কথা বলছি, বিএনপি 31 দফার কথা বলছে, পুরো যুগপৎ আন্দোলনের মধ্যে যারা ছিল জামাত ইসলামের বাইরে ছিল, আর বাকি সবাই মিলে ধরেন ওই 31 দফার একটা আমব্রেলার ভেতরে এসে আসলে আন্দোলন করছে। তার মানে হচ্ছে রাষ্ট্রের মেরামত কিংবা রাষ্ট্রের সংস্কার, সংবিধানের সংস্কার, একটা এরকম একটা আওয়াজও এর মধ্যে যুক্ত হয়েছিল, যেটা ছাত্রদের মধ্যে যখন অভ্যুত্থান হয় তারাও এই পরিমণ্ডলের ভিতরেই ছিল। সেই জন্যে তারা যেদিন যেটাকে বলে 1 দফা দিয়েছে, সেই দিনও কিন্তু ওই 2 দফাকে 1 দফা করছে, যে হাসিনাকেও যাইতে হবে এবং এই স্বৈরতন্ত্রকেও আসলে নির্মূল করতে হবে। সেই জায়গাটার মধ্যে আসলে একটা বড় রকমের এক ধরনের, তো আমরা অনেক দিন ধরেন আমরা আমাদের জায়গা থেকে আমরা যেভাবে চাচ্ছিলাম সেটা তো আমরা পাই নাই, কিন্তু তারপরে আমরা এটার ভেতরেই লেগেছিলাম। আমরা লেগেছিলাম, ঐকমত্য কমিশনে ছিলাম। ঐকমত্য কমিশনে ধরেন অনেকগুলো বিষয় ছাড় দিয়ে হইলো, যত মিনিমাম হোক একটা ইউনিটিতে আসুক এটা চাইছিলাম। এটা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এক ধরনের যাতে আলাপ আলোচনা করে একটা বাস্তবায়নের পদ্ধতিটা একমত হওয়া যায় সেটা নিয়ে আমরা জোর দিচ্ছিলাম, সেখানে হয় নাই। কিন্তু তারপরেও ধরেন গণভোট হয়েছে, জাতীয় সনদ হয়েছে, এগুলি মিলে দুর্ভাগ্যজনক যেটা হয়েছে যে এটা হচ্ছে যে বিএনপির জায়গা থেকে ধরেন অন্যদের ব্যাপারটাকে আমি কম করে বলি, বিএনপি যেহেতু ধরেন সরকারে আছে এবং 2/3 মেজরিটি নিয়ে আছে এবং তারা যেহেতু 31 দফা দিয়ে এই আন্দোলনের ভেতরে ছিল, তাহলে বিএনপি আসলে গণভোটের আগে দেখবেন যে তারা গণভোটটাকে প্রমোট করছে। গণভোটের নিয়ে তারা বলে যে তারা 3.5টা পয়েন্টে একমত, আধাটা পয়েন্ট তাদের ভিন্নমত আছে। সেইটা ধরে নিয়ে আমি বলতেছি, ধরেন সব কিছু মিলেই আপনি গণভোটটাকে আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনি মেনে নিচ্ছেন, নিয়ে যে আপনার মানুষকে ভোট দিতে বলছেন, অন্যদেরকে ভোট দিতে বলছেন, আপনাদেরকে যারা ভোট দিচ্ছে বাইরেও যারা আছে মিলে, বিএনপি যদি ধরেন তার 50% ভোট পেয়ে থাকে, ধরেন 69% ভোট নিয়ে ভোটটা আসলে ধরেন জয়যুক্ত হয়েছে। দুর্ভাগ্যজনক হচ্ছে যে ওনারা এসে প্রথমে যে এক্সাম্পলটা সেট করছে, এটা থেকে বিএনপির বের হয়ে আসা খুব দরকার আমি মনে করি, যে ওনারা নির্বাচনের এই ফলাফলটা মানে নাই। ওনারা আসলে সংস্কার পরিষদের সদস্য হিসাবেও ওনাদের 2টা দায়িত্ব ছিল, ওনাদের 2টা ক্ষমতা দেওয়া হয়েছে। এই ভোট তাদেরকে কোনোভাবেই আসলে, কিন্তু আমি এনসিপি 11 দল যেভাবে একেবারে বিএনপিকে প্রতারণার অভিযোগ আচ্ছা প্রতারণা শব্দ এটা ভাষাগত একটা ধরেন পার্থক্য হইতে পারে, কিন্তু আমি যদি বলি যে বিএনপি তার অঙ্গীকার ভঙ্গ করছে, আমি তো বলতে পারি এটা, এবং এটাই ঘটছে। এবং ওনারা পাওয়ার থেকে যদি যায় এবং সত্যি সত্যি যদি সংস্কার ওইভাবে না হয়, তাহলে আজকে যা বলা হচ্ছে 1 বছর পরে তো ওনাদেরকে এর চাইতে অনেক খারাপ কথা শুনতে হবে। কারণ এখনো পর্যন্ত আমরা মনে করি কি যে 180 দিনের বাউন্ডারির ভেতরে আছে। আমি মনে করি 179 দিন পর্যন্ত আমি বিএনপির কাছে আশা করতে চাই যে এটা তারা করবে, এবং এটা তাদের করলে আমি যে কথাটা বলতে চাই যে ধরেন আপনার বিএনপির অনিচ্ছা সত্ত্বেই এটাকে প্রমোট করছে, তো এই অনিচ্ছা সত্ত্বেই আসলে তাদের সংস্কার পরিষদ নাম মানা উচিত ছিল। এই অনিচ্ছা সত্ত্বেও এই জনগণের যে রায়, এইটাকে বিএনপির মতো একটা দল যে নিজেকে আসলে গণতান্ত্রিক দল দাবি করে, তার এটাকে আসলে মানে সব বলা উচিত যে আমি এটার পক্ষে না, কিন্তু আপনারা যেহেতু ভোট দিচ্ছেন, আপনারা যেহেতু বলছেন, আমরা এটাকে মেনে আপনাদের কথা অনুযায়ী চালাচ্ছি। কিন্তু সেইটা যদি হইতো, তাইলে এই অভ্যুত্থান নিয়ে যে ধরেন এখন বিরোধিতা বিভাজন চলতেছে, বিরোধী দল বলে যারা আছে তারা যে রকমের ধরেন মানে এক ধরনের আপনি যেটা বললেন প্রতারণা শুধু তো না, আরো বিধ্বংসী রাজনীতি তারা করতে চায়, এটা তো আমরা বুঝতে পারি। তো সেই জায়গাগুলিতে আসলে সুযোগটা পাইতো না তারা, এবং দেশের মানুষের মধ্যে আসলে একটা আশা তৈরি হইতো যে আজকে আমার এই যে সাংবিধানিক সংকট দূর হয়েছে, আগামীকাল আমার অর্থনৈতিক সংকট দূর হবে, আর পরের দিন আমার সামাজিক সংকট দূর হবে। জি মোস্তাফিজুর রহমান বলি যে বিএনপি অঙ্গীকার না রাখা, না বিএনপি গণতান্ত্রিক দল দাবি করে না, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, জুলাই সনদে স্বাক্ষর দানকারী একটি দল বিএনপি। বিএনপি বারবার বলেছে যে জুলাই সনদের যেই অংশে বিএনপি একমত হয়ে স্বাক্ষর করেছে সেই অংশের পরিপূর্ণ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তো ইতিমধ্যে আপনার গতকাল সর্বোচ্চ আদালত আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে 15 আপনার সংশোধনী প্রশ্নে সর্বোচ্চ আদালত তার আপনার সিদ্ধান্ত রায় ঘোষণা করেছে।
এবং এই ঘোষণার আলোকে কারণ সংসদের উপর দায়িত্ব বর্তিয়েছে যে এই ঘোষণাটাকে আপনার বাস্তবায়িত করা সংসদের মাধ্যমে, এবং এই রায়ের মধ্য দিয়ে কিন্তু আপনার সর্বোচ্চ আদালত কিন্তু সংসদকে সেই দায়িত্বও অর্পণ করেছে। এই রায়ের ভেতর দিয়ে আপনার সংসদের সার্বভৌমত্বটাকে আপনার স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং আপনার এই সংসদের মাধ্যমে এই রায়ের আপনার বাস্তবায়ন, এবং সেই সাথে জুলাই সনদে আপনার যেমন ধরুন জুলাই সনদে আপনার 84টা সুপারিশ করা হয়েছে। এই 84টা সুপারিশের মধ্যে 47টা সুপারিশ আছে যে সুপারিশের সাথে আপনার সংবিধান সম্পর্কিত, আর বাকি আপনার 37টা সুপারিশ আছে যে 37টা সুপারিশের সাথে আপনার সংবিধান সম্পর্কিত না। বাকি 37টা সুপারিশ এইটা আপনার সরকারি আদেশ, নির্বাহী আদেশ, অফিস আদেশ দিয়ে বাকি 37টা সুপারিশ আপনার এটা বাস্তবায়িত হয়েছে অথবা বাস্তবায়িত হচ্ছে। যে 47টা সুপারিশ আপনার সংবিধানের সাথে সম্পর্কিত, সেই 47টা সুপারিশের মধ্যে 30 সেকেন্ড শুনে একটু বিরতিতে যাবে যে প্রত্যাশা পূরণ বিএনপি সেই 47টা সুপারিশের মধ্যে 30টা সুপারিশে কিন্তু আপনার বিএনপি সাইন করেছে। বিএনপি যেই সব সুপারিশে বিএনপি একমত হয়েছে সেসব সুপারিশ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ, আর যেসব প্রশ্নে বিএনপি একমত হয় নাই, বিএনপিকে কিন্তু আপনার এই জুলাই সনদ সে রাইট দিয়েছিল যে বিএনপির প্রস্তাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণ যে ম্যান্ডেট দেবে সেই ম্যান্ডেট বাস্তবায়নে বিএনপি কাজ করার সুযোগ পাবে। দর্শক যে কথা বলতে চাই অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতির সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে। মুস্তাফিজুর রহমান বাবুল, আপনি বলছিলেন যে বিএনপির অঙ্গীকারের কথা, সেই জায়গায় বিরোধী দল তো প্রশ্ন তুলতে চায়, প্রশ্ন তুলে যাচ্ছে না। আপনারা প্রশ্ন তোলার তো কোনো সুযোগ নাই। আপনার জুলাই সনদ বাস্তবায়ন করা এটা হচ্ছে বিএনপির অঙ্গীকার, এবং সর্বোচ্চ আদালতের যে রায় ঘোষিত হয়েছে সে রায়ের আপনার পরিপূর্ণ বাস্তবায়ন জুলাই সনদের আলোকে বিএনপি এই সংসদকে দিয়ে সেই কাজটাই করবে আর কি। বিএনপি ইতিমধ্যে সংসদে প্রস্তাব দিয়েছে সংবিধান পরিবর্তনের জন্য একটা সংসদীয় কমিটি গঠন করবার। সেই কমিটিতে সরকার দলীয় সদস্যরা থাকবেন, স্বতন্ত্র সদস্যরা থাকবেন, বিরোধী দলের সদস্যরাও থাকবেন। বিরোধী দলের সদস্যরা আপনার সদস্যদের নামের তালিকা এখন পর্যন্ত সেই কমিটিতে দেওয়া হয়নি। আমি আশা করি যে গতকালের এই রায়ের পরে যেহেতু সংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রায়ের বাস্তবায়ন করবার জন্যে, সে কারণে বিরোধী দল এই কমিটিতে না থাকবার যে সিদ্ধান্ত নিয়ে রেখেছে সেই সিদ্ধান্তটা তারা পুনর্বিবেচনা করবেন, এবং পুনর্বিবেচনা করে এই কমিটিতে তারা অংশগ্রহণ করবেন। এবং এই কমিটির মাধ্যমে আমাদের সর্বোচ্চ আদালতের রায় এবং জুলাই সনদের আপনার বাস্তবায়ন, জুলাই সনদের সেই অংশের বাস্তবায়ন যে অংশে আপনার বিএনপি একমত হয়েছে, এর বাইরেও আমি মনে করি এর বাইরেও যেহেতু সংসদ সার্বভৌম, এর বাইরেও সংসদের ভেতরে যে কমিটি গঠিত হবে সেই কমিটির ভেতরে আপনার জুলাই সনদের যে অংশে বিএনপি আপনার সাইন করেছে সেই অংশ এবং যে অংশ সাইন করে নাই সেই অংশ নিয়েও কিন্তু আপনার সেই কমিটিতে আলাপ আলোচনা করবার সুযোগ আছে। জামাত, এনসিপি সহ 11 দলীয় জোট বা 11 দলীয় ঐক্য তারা যে বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথ উত্তপ্ত হতে পারে, এই জায়গাগুলোতে বিএনপি আসলে কি ভাবছে? না, তারা তো আপনার রাজপথের কর্মসূচির মধ্যে তো থাকতেই পারে। হ্যাঁ, তো এটা সংসদের ভেতরে আপনার রাজনীতি, সংসদের বাইরে রাজনীতি, এটা সবসময় ছিল আর কি, সবসময়। বিএনপিও তো রাজপথ ছেড়ে দেয় নাই। বিএনপি তো রাজপথ ছেড়ে তো আপনার বিএনপি তো সংসদে ঢুকে পড়ে নাই। বিএনপি সংসদও আছে, বিএনপি কিন্তু রাজপথ কিন্তু কাউকে ইজারাও দেয় নাই আর কি। বিএনপি কিন্তু রাজপথেই আছে, এবং রাজপথে বিএনপি কর্মকাণ্ড কিন্তু অব্যাহত আছে আর কি। কাজেই বিরোধী দলেরও রাজপথে কর্মকাণ্ড অব্যাহত থাকবে, সংসদের ভেতরেও তারা তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখছে। আমরা আশা করি যে সরকারি দল এবং বিরোধী দল তারা খুব ইতিবাচকভাবে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমাদের সংবিধানটাকে পরিবর্তন করতে হবে, সংবিধানটাকে গণতান্ত্রিক করতে হবে, এবং সংবিধানের জুলাইয়ের যে মূল চেতনা সেই চেতনাটাকে সংবিধান যেন ধারণ করতে পারে। আমাদের সর্বোচ্চ আদালতের রায়টা যেন সংবিধানে সন্নিবেশিত হয়, তার জন্যে সরকারি দল, বিরোধী দল সবাইকে এই কমিটির মাধ্যমে আলাপ আলোচনা করা, এবং সংসদের বাইরে যেসব রাজনৈতিক দল আছে তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে। অ্যাডভোকেট হাসান কামাল, যে সরকারি দল বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার কথা তিনিও বলছিলেন, সবাই বলেন, আপনি দেখেন কিনা?
না, প্রথমত আমি মুস্তাফিজুর রহমান বাবুলের সাথে একটা জায়গায় খুব দ্বিমত করি আর কি। এটা ওনাদের আসলে এই চিন্তাটার মধ্যে একটা খুব বড় গলদ আছে। সংসদ সার্বভৌম না, সার্বভৌম হচ্ছে আসলে জনগণ। জনগণের সার্বভৌমত্বের এক ধরনের প্রতিনিধিত্ব সংসদে সে থাকে কারণেই বলা হয় সার্বভৌম। এবং সেখানে সে কতদূর করতে পারে এইটুকুও বলা আছে। সংবিধানের এরকম কোনো পরিবর্তন আসলে সংসদ করতে পারে না যেই পরিবর্তনের জন্য তাদেরকে আসলে ম্যান্ডেট দেওয়া হয়নি। সেই জন্যই সংস্কার পরিষদের প্রশ্নটা আসে। যেমন আদালতে একেবারেই শুনুন। আমি এক শেষ মিনিট। করি 1 মিনিটে, জি। যে এইটা হচ্ছে ওনারা যেটা ভাবতেছেন অষ্টাদশ একটা সংশোধনী কিংবা 49 সংশোধনী এগুলি কয়েকটা করা, এইটা করতে পারবে, এটা করা যাবে না, এটা ওনাদের কাছে 2/3 মেজরিটি আছে, এটা করতেই পারবে। আছেই। কিন্তু ধরেন সংবিধানে ওনারা নিজেরাই চিন্তা করে যে একটা আপার হাউস করবে। আপার হাউসের মতো ঘটনা এই যে সংসদের যে সার্বভৌমত্বের চিন্তা ওনারা করে, এটা দিয়ে করা যায় না। এটার জন্য দুনিয়াতে অনেকগুলো রায় হয়ে আছে, নিয়ম হয়ে আছে, এবং এটা করতে হলে ওনাদের সংস্কার পরিষদ করতে হবে। সেটা যদি ওনারা না মেনে করে তাহলে এটা টিকবে না। এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ কিন্তু বাস্তবতা, যে সংস্কার পরিষদে দেখা করলে যায়- যে টিকবে তার কোনো তার না, গ্যারান্টি এটা মোর গ্যারান্টি, না, না, না। মোর গ্যারান্টেড এই জন্য যে আপনি আমাদের জনগণ আপনাকে এটার জন্য পাঠাইছে আর কি, এই ক্ষমতাটা জনগণ থেকে আপনি নিচ্ছেন। 72-এর সংবিধান তো আপনার সংস্কার পরিষদের মাধ্যমে গঠিত সংবিধান। সেই সংবিধান আপনাদের দুজনকে কেটে ছেড়ে আজকে কত কিছু করা হয়েছে। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।